সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য টিভি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান নারী স্বাস্থ্যে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার আফরোজা শারমিন। আজকে আমরা নারীদের সচেতনতার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছি। নারী স্বাস্থ্য অনুষ্ঠানের মাধ্যমে আমরা নারীদের বিভিন্ন সমস্যা তুলে ধরব এবং তার সমাধান দেওয়ার চেষ্টা করব। রেনেটা প্রেজেন্ট নারী স্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অনুষ্ঠানটি আপনারা রেনেটা ফার্মার সৌজন্যে দেখতে পাচ্ছেন, পাওয়ার্ড বাই নরম্যান্স। আজকে আমরা নারীদের একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে অনিয়মিত মাসিক বা ইরেগুলার পিরিয়ড। আমরা প্রায়শই এই সমস্যায় আমরা ভুগে থাকি। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমরা আমাদের সাথে সংযুক্ত করতে পেরেছি আমাদের অত্যন্ত প্রিয় ম্যাডাম, জনপ্রিয় মুখ ডাক্তার হাসনা হোসেন আখি। ম্যাডাম প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং ল্যাপারোস্কোপিক সার্জন, কনসালটেন্ট, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, এবং কনসালটেন্ট হিসাবে আছেন মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, এবং উনি নিয়মিত চেম্বার করছেন মার্কস কনসালটেশন সেন্টার, কচুক্ষেত। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কোভিডের মধ্যে আসলে ভালো থাকাটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় উপহার। আর খুব আসলে আমারও ভালো লাগে, খুব ভালোই লাগে বলতে গেলে, যখন আপনার সাথে দেখা হয়, প্লাস কখনো প্রোগ্রামে, টিভি প্রোগ্রামের সাথে দর্শকদের সাথে বা ভিউয়ার্সদের সাথে বা পেশেন্টদের সাথে যখন আমার কমিউনিকেশনটা হয়, আমারও খুব ভালো লাগে। জি ম্যাডাম, আমরা আসলে স্বাস্থ্য টিভির মাধ্যমে, নারী স্বাস্থ্য অনুষ্ঠানের মাধ্যমে আমরা নারীদেরকে বিভিন্ন সমস্যা সম্বন্ধে সচেতন করার চেষ্টা করে চলেছি। ম্যাডাম, আজকে আমাদের বিষয় নির্ধারণ করা হয়েছে অনিয়মিত মাসিক বা ইরেগুলার পিরিয়ড। ম্যাডাম, প্রথমে যদি আপনি আমাদের একটু বুঝিয়ে বলতেন যে নিয়মিত মাসিক কি জিনিস আর অনিয়মিত মাসিক বলতে কি বোঝায়? আচ্ছা, খুব সুন্দর একটা টপিক। আমাদের ওমেনহুড বা একটা মেয়ে নারীত্বের বহিঃপ্রকাশ কিন্তু তার। তো হচ্ছে নিয়মিত মাসিক বলতে আমরা তখনই বুঝবো যখন মাসিকটা 28 দিন সাইকেলে বা চক্রাকারে নিয়মিতভাবে হবে। তো অনেক সময় আমরা একটা রেঞ্জ দেই 22 থেকে 35 দিন, অর্থাৎ যদি 22 থেকে 35 দিনের মধ্যেও মাসিকটা হয়, সেটাকেও আমরা নিয়মিত মাসিক হিসেবে ধরে নিই। কিন্তু যখন কোনো মহিলার বা মেয়ের মাসিক 22 দিনের আগে হয়ে যাচ্ছে বা 35 দিনের মধ্যেও মাসিক হচ্ছে না বা দেরি হচ্ছে, সেক্ষেত্রে আমরা সেই মাসিকটাকে বলবো অনিয়মিত মাসিক। ধন্যবাদ ম্যাডাম। সুপ্রিয় দর্শক, আপনারা অনুষ্ঠানটি স্বাস্থ্য টিভির ফেসবুক পেজ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন। আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্ট সেকশন ব্যবহার করে নাম, বয়স উল্লেখ করে আমাদের সম্মানিত অতিথিকে করতে পারেন। আশা করি আমাদের অতিথি আপনার প্রশ্নটির উত্তর দিবেন। ম্যাডাম, এখন আমরা চলে যাচ্ছি যে অনিয়মিত মাসিক যে আমাদের হচ্ছে, এর কারণসমূহ কি হতে পারে? আচ্ছা, অনিয়মিত মাসিকের কারণগুলো হচ্ছে, আমরা যদি দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে যেমন মাসিক দেরিতে হওয়া, আরেকটা হচ্ছে মাসিক আগে হওয়া বা ইন্টারভেল, মানে 2 মাসিকের ইন্টারভেল মাঝখানে যদি মাসিক হয়, এরকম ব্যাপারটা আর কি। তো যদি দেরিতে হওয়া বা অলিগোমেনোরিয়া জিনিস টার্মটা আমরা বুঝতে চাই, অর্থাৎ 35 দিন ক্রস করে যাওয়ার পরও যদি কোনো মেয়ের মাসিক না হয়, সেটাকে আমরা বলি অলিগোমেনোরিয়া। এর কজগুলো আমরা যদি একটু দেখি, তাহলে প্রথমেই যে কজটা আসে সেটা হচ্ছে ওবেসিটি, অর্থাৎ শরীরের অতিরিক্ত ওজন। সাথে আছে দুশ্চিন্তা, বিষাদগ্রস্ততা, স্ট্রেসফুল লাইফ, হ্যাঁ, ঘুম না হওয়া, এগুলো খুব কাজ করে। আর সাথে আরেকটা জিনিস খুব কাজ করে, সেটা হচ্ছে আমাদের হরমোনাল রিদমটা বা ব্যালেন্সটা। যদি কোনো কারণে আমাদের যে হরমোনগুলো আমাদের রিপ্রোডাক্টিভ লাইফকে কন্ট্রোল করে, এটার ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, বা যে রিদমে হরমোনগুলো হচ্ছে আপস অ্যান্ড ডাউন করে, সে রিদমটা যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রেও
অনিয়মিত মাসিক হতে পারে। যেমন যদি পেশেন্টের কোনো হাইপোথাইরয়েডিজম থাকে অথবা থাইরোটক্সিকোসিস থাকে, মানে থাইরয়েড ডিসঅর্ডার কিন্তু অনিয়মিত মাসিকের একটা অন্যতম কারণ। সাথে খুব কমন একটা ডিজিজ আমরা ডে টু ডে লাইফে খুব দেখছি বা খুব আসছে আমাদের পেশেন্ট, সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। একদম টিনেজ গার্ল থেকে শুরু করে রিপ্রোডাক্টিভ এজ পর্যন্ত আমাদের দেখা যায় প্রতিদিন প্র্যাকটিসিং লাইফে হয়তো 2-3টা পেশেন্ট আমাদের চলে আসে। তো এটা কিন্তু একটা অনিয়মিত মাসিকের এখন অন্যতম কারণ চলে আসছে। এই ডিজিজটা যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে ওভুলেশনের যে হরমোন দুটো ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন, এদের যে ব্যালেন্সটা এটাই নষ্ট হয়ে যায়। সাথে টেস্টোস্টেরন এন্ড্রোজেন লেভেল বেড়ে যায়, ইনসুলিনটা বেড়ে যায়। তো এই কারণে হচ্ছে ওই ওভুলেশন হতে দেরি হয়, মাসিকটা ঠিক মতো হয় না, পেশেন্টের ওয়েট গেইন হয়, দেন হচ্ছে বন্ধ্যাত্ব প্রবলেম পর্যন্ত দেখা দিতে পারে। তো এটা গেল আমাদের হচ্ছে ডিলেড যেটা আর কি, মানে অলিগোমেনোরিয়া। আর কিছু আছে যেটা হচ্ছে হয়তো 22 দিন আগেই মাসিকটা হয়ে যাচ্ছে, মানে শর্ট পিরিয়ড। ওটা হচ্ছে কিছু লোকাল ফ্যাক্টর বা লোকাল কজ কাজ করে। যেমন ধরেন যদি কোনো পেশেন্টের ক্রনিক সার্ভিসাইটিস থাকে, অর্থাৎ জরায়ুর মুখে ইনফেকশন থাকে, অথবা সার্ভাইকাল পলিপ থাকে। পলিপ হচ্ছে একটা ফিঙ্গার লাইক প্রজেকশন, এটা একটা বিনাইন টিউমার মতো। এটা যদি কোনো জরায়ুর মুখে থাকে, হ্যাঁ, দেন হচ্ছে ওই পলিমেনোরেসিয়া হতে পারে। তো এগুলা মোটামুটি বলতে গেলে লোকাল ফ্যাক্টর। এগুলো লোকাল ডিজিজটা আমাদের কন্ট্রোল করলে বা ই করলে হচ্ছে কন্ট্রোল হয়ে যায়। এছাড়াও অনেক সময় যেটা হয়, যদি সার্ভাইকাল ইরেশন থাকে, হ্যাঁ, বা হচ্ছে তখন পোস্টপাইটাল ব্লিডিং হয়, হ্যাঁ, বা অনেক সময় সার্ভাইকাল আলসার থাকে, ওসব কারণে হচ্ছে আমাদের অনেক সময় শর্ট পিরিয়ড হয়। ধন্যবাদ ম্যাডাম, আপনি খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে বলেছেন। ম্যাডাম, এই পর্যায়ে আমি জানতে চাচ্ছিলাম, যারা অনিয়মিত মাসিক এই সমস্যায় ভুগছেন তাদের কি বাচ্চা হওয়ার সম্ভাবনা কতখানি? আচ্ছা, এখন আসলে কি অনিয়মিত মাসিক হলে তো আসলে যেটা হয় ওভুলেশন ডিসঅর্ডারটা দেখা দেয়। হ্যাঁ, আমাদের 14 দিনের মাথায় ওভুলেশনটা হবে, ওভুলেশনের 14 দিন পরে মাসিকটা হবে, এটি আমাদের হচ্ছে একটা রিদম। তো যখন মাসিকটা আমাদের অনিয়মিত হয়ে যায় তখন দেখা যায় যে ওভুলেশনটাও ঠিক মতো হয় না, মাসিকটাও ঠিক মতো হয়, তখন তো দেখা যায় ওই বন্ধ্যাত্ব প্রবলেমটা কিন্তু আমাদের চলে আসে। তো মাসিক এবং ফার্টিলিটি দুটা কিন্তু অতপ্রতভাবে জড়িত, একটার সাথে একটা রিলেটেড। আমাকে ফার্টাইল থাকতে হলে বা বাচ্চা কনসেপ্ট করতে হলে আমাকে আমাকে মাসিকটা নিয়মিত করতেই হবে। এটা এটা ফার্স্ট ক্রাইটেরিয়া। দেন হচ্ছে অন্যান্য ক্রাইটেরিয়া তো আছেই, ওটা তো ফিল আপ করতেই হবে আমাদের। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, এই পর্যায়ে আমি জানতে চাচ্ছিলাম যে আপনি বললেন যে পলিসিস্টিক ওভারি, এখনকার মেয়েদের এটা আসলে খুব কমন একটা সমস্যা যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা ডিজিজে তারা ভুগে থাকে। ম্যাডাম, সেই ক্ষেত্রে তাদের ট্রিটমেন্ট মানে চিকিৎসা পদ্ধতি এবং এই রোগ নির্ণয় করার জন্য তারা কি ব্যবস্থা নেবে? আচ্ছা, এখন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম তো আমাদের বলতে গেলে টিনেজ থেকে শুরু করে একদম রিপ্রোডাক্টিভ এজ, মেনোপজ, মানে মোটামুটি আমাদের সকল এজের মহিলাদেরই হচ্ছে। তবে বেশি ইফেক্টেড হচ্ছে টিনেজ এবং আর্লি রিপ্রোডাক্টিভ এজের মেয়েরাই বেশি ইফেক্টেড হচ্ছে। উপসর্গের মধ্যেগুলো আমরা যেটা বলি সেটা প্রথম তো হচ্ছে একটা যে অনিয়মিত মাসিক, এটা তো একটা আছেই। আর সাথে যেটা হয় ওয়েট গেইনটা হয়, টিনেজ গার্লদের দেখা যায় মোটামুটি ভালোই ওয়েট গেইন হয়। আর সাথে ওদের অবাঞ্ছিত লোম তৈরি হয়, যেমন ফেইজে, আপার লিপে ওদের অবাঞ্ছিত লোম তৈরি হয়। অনেকের একনি থাকে, তারপর স্কিনটা অয়েলি থাকে, এবং ঘাড়ে দেখা যায় কালো কালো পিগমেন্টেশন থাকে। তো এগুলো দেখে আমরা মোটামুটি আইডিয়া করতে পারি যে এই রোগীটা হচ্ছে পিসিওএস এর পেশেন্ট। আর হচ্ছে ইনভেস্টিগেশনের মধ্যে আমরা কিছু ইনভেস্টিগেশন করাই, তার মধ্যে যেটা দিয়ে আমরা ডায়াগনোসিস করি সেটা হচ্ছে আল্ট্রাসনোগ্রাফি। মোটামুটি আল্ট্রাসনোগ্রাফিতে আমরা যখন দেখি ওভারের মধ্যে নেকলেস প্যাটার্ন হয়ে সিস্টগুলো সাজানো আছে, ওটা দেখে আমরা মোটামুটি বুঝতে পারি যে রোগীর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কথাটার অর্থ হচ্ছে ওভারের মধ্যে ছোট ছোট অনেকগুলা মাল্টিপল সিস্ট। পলি শব্দের অর্থ হচ্ছে অনেক। তো ওই থেকেই আর কি আমরা বুঝতে পারি যে ওর
পিসিওস আছে। সাথে আমরা হরমোনগুলো একটু এসে করি, অ্যানালাইসিস করি, যেমন এফএইচএসটা দেখি, এলএইচ দেখি, টেস্টোস্টেরন লেভেলটা দেখি, ফাস্টিং ইনসুলিনটা দেখি। এগুলো আমরা একটু সাথে প্রয়োজন অনুযায়ী, রোগীর প্রয়োজন অনুযায়ী আমরা হচ্ছে এগুলাও একটু করে আমরা একটা ধারণা নিতে পারি যে রোগীর পিসিওস হয়েছে। আর প্রিভেনশন যদি বলতে যাই, পিসিওস এর প্রিভেনশন হচ্ছে আসলে প্রথম প্রিভেনশন প্লাস ট্রিটমেন্টই হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। এটা লাইফস্টাইল মডিফিকেশন যতক্ষণ পর্যন্ত না আমি করতে পারবো ততক্ষণ পর্যন্ত পিসিওস থেকে মানে রেহাই পাওয়ার কোনো উপায় নেই। তো লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আমরা যেটা প্রথমেই বলি সেটা হচ্ছে ঠিকমতো ঘুমোতে যাওয়া, সাউন্ড স্লিপ হওয়া, ঠিকমতো সকাল থেকে ঘুম থেকে ওঠা, প্লাস হচ্ছে যেটা হচ্ছে জাঙ্ক ফুডটা অ্যাভয়েড করা, অয়েলি জাঙ্ক ফুড, হ্যাঁ, যেটা আমরা ফাস্ট ফুড বলি আর কি, বার্গার, পিৎজা, হ্যাঁ, বাটার, এগুলো আমরা অ্যাভয়েড করতে, একদম অ্যাভয়েড মানে এগুলো তার জন্য হারামি। যে 5টা জিনিস আমরা একদম নাই করে দিই সেটা হচ্ছে ভাত, ময়দা, আলু, চিনি। এগুলো আমরা একদম রোগীকে বলি যে এগুলো তোমার জন্য হারাম, এগুলো খাবা না। ন্যাচারাল যে জিনিসগুলো আছে আমাদের লাল আটা রুটি, সবজি খাও। ভাত খাবা না তা না, ভাতের প্রপোর্শন কমাই দিতে হবে। সাথে আমরা যেটা একদম নিষেধ করি কোকা কোলা, কফি, দেন হচ্ছে এগুলো আমরা নিষেধ করে দিই। এবং জাঙ্ক ফুড, কোনো ধরনের ফাস্ট ফুড, ফ্রাইড চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো আমরা বলি যে একদম কন্ট্রোল করতে হবে। অর্থাৎ আমরা নর্মাল যে বাঙালি খাবারটা খাই সেটা খেলে কিন্তু আসলে এত প্রবলেমগুলো অ্যারাইজ হয় না, কিন্তু এখনকার লাইফস্টাইল চেঞ্জের জন্য বাচ্চাদের মধ্যে আমরা দেখতে পাই যে ফাস্ট ফুড, কোক, এগুলোর প্রতি এত তাদের আসক্তি তৈরি হয়ে গেছে যে দিন দিন পিসিওসটা বেড়ে যাচ্ছে। আর সাথে আমরা অ্যাডভাইস করবো অবশ্যই এক্সারসাইজ। যে খাবারটা তুমি খাচ্ছ সেটাকে অবশ্যই বার্ন করতে হবে। শুধু ডায়েট কন্ট্রোল করলেও পিসিওস ইমপ্রুভ হয় না, এক্সারসাইজ মাস্ট। হ্যাঁ, সকালে হাঁটা, বিকালে হাঁটা, স্কিপিং করা, সুইমিং করা, এগুলো আমরা অ্যাডভাইস করে দিই মেয়েদের। আর যদি জিম ফ্যাসিলিটি থাকে জিমেও যেতে পারে, ট্রেডমিলে হাঁটা, মানে যা হোক তার এক্সারসাইজ করতেই হবে। এটা আধা ঘন্টা করে 1 ঘন্টা এক্সারসাইজ করতেই হবে। ওয়েট কমাতে হবে, এক্সারসাইজ করতে হবে, তাহলে হরমোনাল যে ইমব্যালেন্সটা তৈরি হয় সেই ইমব্যালেন্সটা ঠিক হয়ে যায়, মাসিকটাও ঠিক হয়ে যায়, এবং বন্ধ্যত্ব মানে ফার্টিলিটিতেও বা রিপ্রোডাকশনও তেমন কোনো প্রবলেম দেখা দেয় না। ধন্যবাদ ম্যাডাম, আপনি খুব সুন্দর করে এবং সাবলীলভাবে আমাদের বুঝিয়ে বলেছেন পিসিও থাকলে আমাদের কি কি করা উচিত। ম্যাডাম, একজন দর্শক প্রশ্ন করেছেন, ফারজানা পপি, আমার বয়স 42 বছর, ওজন 65 কেজি, উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি। অনেক আগেই আমার বিয়ে হয়েছে, ইতিমধ্যে 5 সন্তানের মা হয়েছি। আমার ডায়াবেটিস নেই, কিন্তু উচ্চ রক্তচাপের সমস্যা আছে। আমার সর্বশেষ সন্তানের বয়স এখন 6 বছর। সব সন্তানের জন্মই স্বাভাবিকভাবে হয়েছে। শেষ সন্তানের জন্মের পর লাইগেশন করে নেই, কিন্তু 1 বছর ধরে মাসিকের সময় প্রচুর রক্তক্ষরণ হয়, চাকার মতো রক্ত বের হয়, কোমরেও ব্যথা অনুভব হয়, কোনো দুর্গন্ধ হয় না। 8-10 দিন পর্যন্ত রক্ত যায়। এই সময়টায় গা গরম গরম অনুভূত হয়। কেন আমার এ ধরনের সমস্যা হচ্ছে? ধন্যবাদ দর্শক। আচ্ছা, রোগীর হিস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি যে পেশেন্ট একজন মাল্টিপ্যারা লেডি, 45 ইয়ার্স এইজ, তার একটা লাইগেশনের হিস্ট্রি আছে। এখানে আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বা আমরা যে যে ডিজিজগুলো আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে পোস্ট লাইগেশন সিনড্রোম নামে একটা টার্ম আছে আমাদের। পোস্ট লাইগেশন এর পরে অনেক সময় মেনোরেজিয়া হয়। মেনোরেজিয়া মানে উনি যেটা বলেছেন, অর্থাৎ অতিরিক্ত মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ, অর্থাৎ মাসিকটা তার পরিমাণও বেশি হবে এবং বেশি দিন যাবত হবে, অর্থাৎ 7 থেকে 8 দিন হবে এবং হেভি ফ্লো হবে। তো আপনার ওই লাইগেশনের জন্য পোস্ট লাইগেশন সিনড্রোমও হতে পারে। আরেকটা ডিজিজ যেটা হতে পারে সেটা হচ্ছে কোনো ফাইব্রয়েড থাকতে পারে, যেহেতু আপনি কোনো সোনোগ্রাফি রিপোর্ট দেন নাই। ফাইব্রয়েড বা এডিনোমায়োসিস যে কোনো একটা আপনার থাকতে পারে, যেহেতু আপনি মাল্টিপ্যারা পেশেন্ট, এডিনোমায়োসিসও থাকতে পারে। ব্যথার কথাও বলেছেন, এডিনোমায়োসিস হতে পারে। তো আপনার কাজ হচ্ছে আপনি একটা টিভিএস অফ পেলভিক অর্গান করে করাবেন, করায় হচ্ছে আপনি হচ্ছে আপনার নিকটস্থ যে গাইনোকোলজিস্ট আছে ওনার সাথে যোগাযোগ করবেন। কারণ আল্ট্রাসোনোগ্রাফি ছাড়া আপনার পুরোপুরি ডায়াগনোসিসটা একটু আমাদের জন্য কঠিন। তবে এই 3টা জিনিস আপনি মাথায় রাখতে পারেন, হয় পোস্ট লাইগেশন সিনড্রোম, অথবা এডিনোমায়োসিস, অথবা যদি ফাইব্রয়েড অ্যারাইজ করে এর মধ্যে হতে পারে,
অথবা অন্য কারণও হতে পারে, বাট ইউ নিড ইভালুয়েশন। আপনি যে কোনো আপনার আশেপাশে যিনি গাইনো কনসালটেন্ট আছে তার সাথে যোগাযোগ করেন, আশা করি আপনি একটা গাইডলাইন পেয়ে যাবেন। ধন্যবাদ ম্যাডাম। আশা করি দর্শক আপনি আপনার উত্তরটি পেয়ে গিয়েছেন এবং অবশ্যই আপনি ম্যাডামের পরামর্শ অনুযায়ী আপনি ইনভেস্টিগেশন করে একজন গাইনোকোলজিস্টের শরণাপন্ন হবেন। ম্যাডাম, ইতিমধ্যে আমাদের সাথে আরো অনেকেই সংযুক্ত হয়েছেন। রোকেয়া, আমার বয়স 27 বছর, ওজন 71 কেজি, 2 বছর ধরে বাচ্চা নেওয়ার চেষ্টা করছি, হচ্ছে না। উল্লেখ্য আমার পিরিয়ড অনিয়মিত, কি করতে পারি? ওজনটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে, 71। তার হাইটটা কত অবশ্যই লিখেননি। যাই হোক, 71 ওজন, আপনার ওজনটা 25-27 বছর, 71 ওজন, আমার মনে হয় একটু আপনি ওবেজি হবেন হয়তো। আর অনিয়মিত মাসিক, আমরা ওজন যেহেতু বেশি, আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কি আমরা হয়তো সাসপেক্ট করব। সাথে আপনার অন্য হিস্ট্রিগুলোও নিড, যে আপনার লাইফস্টাইল কিরকম, হ্যাঁ, বা আপনি কোনো অ্যাংশাস লাইফস্টাইল লিড করেন কিনা, বা খুব স্ট্রেসফুল লাইফস্টাইল লিড করেন কিনা, ওইটা একটা। আর থাইরয়েড প্রোফাইলটাও আপনার করতে হবে। তো আপনার জন্য আমার পরামর্শ হচ্ছে আপনি থাইরয়েড প্রোফাইলটা করাবেন, সাথে হচ্ছে একটা টিভিএস আল্ট্রাসোনোগ্রাফি করাবেন। এই দুটো করালে আমরা মোটামুটি বুঝতে পারবো যে আপনার অনিয়মিত মাসিকের কারণটা কি। আর সাথে আপনি একজন গাইনি কনসালটেন্ট দেখাবেন। অন্যান্য পরীক্ষাও সাথে লাগতে পারে, তবে এই দুটো আপনাকে করাতেই হবে। আর সাথে আমি আপনাকে যেটা পরামর্শ দিব, আপনার ওয়েটটা যদি আপনি 10 কেজি কমাতে পারেন, আমার মনে হয় আপনার মাসিকটাও নিয়মিত হয়ে যাবে এবং ওভুলেশনটাও খুব তাড়াতাড়ি হবে। সেক্ষেত্রে আপনার বন্ধ্যাত্বের সমস্যাও সমাধান হতে পারে। তো যাই হোক, এটাও আপনি মানবেন। সাথে আমার মনে হয় যেহেতু বাচ্চা নিতে চাচ্ছেন, আপনি একটু গাইনি কনসালটেন্ট আপনার যিনি আছেন আশেপাশে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ ম্যাডাম। দর্শক, আমরা স্বাস্থ্য টিভির মাধ্যমে, লাইভের মাধ্যমে আমরা নারী স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান এবং আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে অনিয়মিত মাসিক। এই বিষয়ে আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে এসে বয়স এবং আপনাদের নাম উল্লেখ করে এবং আপনাদের সমস্যা উল্লেখ করে তা আমাদেরকে করতে পারেন। আমাদের সম্মানিত অতিথি আপনাদের প্রশ্নটির উত্তর দিবেন ইনশাল্লাহ। ম্যাডাম, আরেকজন প্রশ্ন করেছেন, লুনা আফরিন, আমার বয়স 26 বছর, 2018 সালে আমাদের বিয়ে হয়। আমার অনিয়মিত পিরিয়ড ছিল। 1 বছরের মধ্যে সন্তান না এলে কিছু টেস্টের মাধ্যমে জানি যে আমার স্বামীর শুক্রাণুর সংখ্যা কম। এরপর চিকিৎসকের পরামর্শ 3 মাসের ওষুধ সেবন, প্রথম মাসেই গর্ভধারণ করি। দুর্ভাগ্যক্রমে আমার একটোপিক প্রেগন্যান্সি ধরা পড়ে এবং হঠাৎ ব্যথা হলে জরুরি অপারেশনের মাধ্যমে একটি টিউব কাটা পড়ে। এরপর চিকিৎসকের পরামর্শে 1 বছর প্ল্যানিংয়ে থাকি, কিন্তু 2 বছর পর্যন্ত গর্ভধারণ না হলে চিকিৎসক হিস্টোসালফিঙ্গোগ্রাম পরীক্ষাটি করার পরামর্শ দেন। ম্যাডাম, এই বিষয়ে আপনার মতামত? আচ্ছা, এখন আপনার হিস্ট্রিটা একটু লং। একটা বাচ্চা একটোপিক, মানে একটা টিউব তো আমরা ধরতেই পারি যে আপনার ব্লক অথবা নাই। যাই হোক, কেটে ফেললে মনে হচ্ছে যে নাই। তাহলে আপনার টিউব আছে একটি টিউবে যে বাচ্চা ধরবে না বা কনসেপ্ট করবে না, আসলে সেটা না, কনসেপ্ট 100% করবে। তো হিস্টোসালফিনজিওগ্রাফি করে আমরা টিউবাল প্যাটেন্সিটা দেখি আর কি। একটা টিউব তো ব্লকে, আরেকটা টিউবের কি অবস্থা কি, ওটা আমরা একটু দেখবো। তো হিস্টোসালফিনজিওগ্রাফি যদি করতে পারেন তো ভালো, আর না করতে পারলে স্যানাল ইনফিউশন সোনোগ্রাফি নামে একটা পরীক্ষা আছে, ওটাও করতে পারেন। ওটা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে করা হয়। ওটা মোটামুটি লেস পেইনফুল। হিস্টোসালফিনজিওগ্রাফিটা একটু পেইনফুল, ওই স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফিটা লেস পেইনফুল, প্লাস হচ্ছে ওটা করে আপনি একটু দেখতে পারেন। মানে আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে আপনার টিউবটা দেখা। একটা টিউব তো আমরা নাই, জানি যে নাই, আরেকটা টিউবের প্যাটেন্সিটা আছে কিনা, মানে ওপেন আছে কিনা। যদি আরেকটা টিউব ওপেন থাকে সেক্ষেত্রে আপনার বাচ্চা ন্যাচারালি কনসেপ্ট করার সম্ভাবনাই বেশি। আর যদি তখন আমরা দেখি যে ওইটা হচ্ছে ব্লক বা বা কোনো কারণে, সেক্ষেত্রে তো আবার ওই যে ল্যাপারোস্কোপি করতে হবে, ল্যাপেন্ডাইটিস এগুলো করে দেখতে হবে আর কি, বা টিউব খোলার একটা আমাদের ব্যবস্থা করতে হবে আপনার প্রেগনেন্সির জন্য। আর সাথে অন্যান্য অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি তো আছে, ওগুলো আমাদের মাথায় রাখতে হবে। তবে আমাদের ফার্স্ট এইম হচ্ছে ওইটাই যে আপনার আগে টিউবটা খোলা আছে কিনা বা টিউবের কি অবস্থা,
ওইটা দেখার জন্য হিস্টোসালফিনজিওগ্রাফি পরীক্ষাটা দেওয়া হয়েছে। আমার মনে হয় আপনি ওটা কোথায় আছেন তা তো লেখেননি, ওটা করান যেখানে আপনার অ্যাভেলেবল আছে। আর ওটা যদি করাতে না চান বা ভয় পান, সেক্ষেত্রে ওই যে অল্টারনেটিভ হিসেবে আমরা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি ওটা করে থাকি, ওটাও করে দেখতে পারেন। তাতেও রেজাল্ট দেখা যাবে, বোঝা যাবে। ধন্যবাদ ম্যাডাম। আশা করি দর্শক আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। আমরা দেখছি না স্বাস্থ্য টিভির মাধ্যমে নারী স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান। ম্যাডাম, এ পর্যায়ে আমি জানতে চাচ্ছিলাম যে অনেকে তো প্রথম যখন মাসিক শুরু হয় তখন দেখা যায় ২-৩ মাস ধরে তাদের এরকম অনিয়মিত মাসিক হয়, মাসে ২-৩ বার মাসিক হয়। ম্যাডাম, সেই ব্যাপারে আপনার মতামত কি? আচ্ছা, এটা হচ্ছে যখন আমাদের মিনার্কি হয় বা একটা টিনেজ গার্ল যখন মানে পিউবার্টি পিরিয়ডে যখন প্রথম মাসিকে ঢোকে, তখন কিন্তু আমাদের হরমোনাল রিদমটা বা ব্যালেন্সটা ওইভাবে তৈরি হয় না, বা বডি তখনও ওভাবে ওই এফএইচএস বা এলএইচ এর আপস এন্ড ডাউনে সেভাবে প্রস্তুত হয় না। তো ওই রেডি হতে বা বডিকে হরমোনাল ব্যালেন্স তৈরি করতে দেখা যায় অনেক সময় ২-৩ বছর লেগে যায়। ওই টাইমটা দেখা যায় যে অনেক সময় পেশেন্টদের অনেকের ২-৩ মাস মাসিক হয়ই না, ৪-৫ মাস হয়ই না। আবার অনেকের দেখা যায় প্রলংড মাসিক হয়, বন্ধই হয় না। তো পিউবার্টি মেনোরেজিয়া, এটাকে আমরা বলি পিউবার্টি মেনোরেজিয়া। পিউবার্টি মেনোরেজিয়া নিয়ে অত অরিড হওয়ার কিছু নাই। ওটা মোটামুটি আমরা বলি যে 18 বছরের মধ্যে যখন হরমোনাল ব্যালেন্সটা রোগীর তৈরি হবে বা বডি মেকানিজমটা তৈরি হয়ে যাবে, তখন অটোমেটিক ঠিক হয়ে যাবে। তবে অনেক সময় এটা কিন্তু আসলে বাচ্চারা সাফার করে। আমার কাছে অনেক টিনেজ পেশেন্ট আসে, পরীক্ষা দিতে পারছে না, টিউশনিতে যেতে পারছে না, বাইরে যেতে পারছে না, স্কুলে মিস করছে, স্কুল পর্যন্ত মিস করে। এটা সাফারিং হয়, এটা সাফারিং যে হয় না তা না। সেক্ষেত্রে আমরা কিন্তু একটু ট্রিটমেন্ট দেই বাচ্চাদের, যাতে মাসিকটা ঠিকঠাক মতো হয় বা মেনোরেজিয়া যাতে না হয়, আমরা কিন্তু ট্রিটমেন্ট দেই। তো ওইটাই আর কি, যদি লাইফ হ্যাম্পার হয় বাচ্চাদের বা লাইফে সাফারিংস হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করবেন, করে উনি তো এটা যাতে লাইফটা স্মুথলি লিড করা যায় ওইটার একটা ব্যবস্থা সে করে দিবে। আর অন্য আদার কজও থাকতে পারে, অনেক সময় ওভারিয়ান সিস্ট থাকে বা থাইরয়েড ডিসঅর্ডার থাকে, তো ওগুলো এক্সক্লুড একটু করে নিতে হয়, একটা সোনোগ্রাফি করে আমরা এক্সক্লুড করে নেই। আর হচ্ছে তবে পিউবার্টি মেনোরেজির ক্ষেত্রে এত অডিট হওয়ার কিছু নাই। ওটা আস্তে আস্তে আমরা বলি উইদিন 18 ইয়ার্স বাচ্চাদের হরমোনাল ব্যালেন্সটা বা রিদমটা ঠিক হয়ে যাবে, তখন নর্মালি মাসিক হবে, বা যেভাবে আমাদের নিয়ম মতো সবার 28 দিনে হয় ওদেরও ঠিক সেইভাবে 28 দিনই হবে। ধন্যবাদ ম্যাডাম। দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা আশা করছি আপনাদের একটি ফলপ্রসূ আলোচনা উপহার দেওয়ার। ম্যাডাম, আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, বৃষ্টি ইসলাম, আমার বয়স 28 বছর, ওজন 55 কেজি, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, 9 বছর আগে বিয়ে হয়েছে, ইতিমধ্যে একটি সন্তান হয়েছে যার বয়স 6 বছর। কিছুদিন ধরে আমরা আরেকটি সন্তান নিতে চাচ্ছি। 3 মাস আগে নিয়মিত মাসিক বন্ধ হওয়ার ধরে নিলাম গর্ভধারণ করেছি। ডাক্তার দেখালে তিনি প্রস্রাব পরীক্ষা করে জানালেন গর্ভধারণ করেছি। কিন্তু হঠাৎ একদিন মাসিকের রাস্তা দিয়ে রক্ত ও স্রাব গেল। তাড়াতাড়ি ডাক্তারের কাছে গেলে তিনি আল্ট্রাসোনোগ্রাম করে বললেন এমআর করাতে হবে। বাচ্চার নাকি হার্টবিট পাওয়া যাচ্ছে না। কেন এমন হলো? এমআর ছাড়া কি আর কোনো উপায় ছিল না? আচ্ছা, ওনার যে প্রবলেমটা আমার মনে হচ্ছে সেটা বিলাইটেড ওভাম, যেটা ফিটাল পুল বা বাচ্চার হার্ট সাউন্ড তৈরি হয় না। আসলে এটা কিন্তু একটা ক্রোমোজোমাল ডিজঅর্ডার, অর্থাৎ আপনার বাচ্চা জন্মগতভাবেই ত্রুটি নিয়ে জন্মেছে। বাচ্চার ফিটাল পোল বলতে বাচ্চাই তৈরি হয়নি, শুধু স্যাকটা তৈরি হয়েছে। সেক্ষেত্রে আসলে আমাদের ডিএনসিটাই আমরা, এমআর তো না, আসলে ডিএনসিটাই করতে বলি আর কি। আর বিলাইটেড ওভামের ক্ষেত্রে আমরা সাধারণত ওষুধ দিতে চাই না এ কারণে, কারণ মেডিসিন দিলে অনেক সময় টরেনশিয়াল হেমোরেজ হয়। তো ওইটা আবার বাসায় বসে ম্যানেজ করা খুবই কঠিন, এবং এত হেমোরেজ হয়, মানে এত পিভি ব্লিডিং তৈরি হয়, পেশেন্ট অনেক সময় শকে চলে যায়। হ্যাঁ, তো ওইটা তখন আবার ডক্টরের প্রবলেম চলে আসবে, আপনার জন্য সাফারিংস হবে। তো আমার মনে হয় আপনার ট্রিটমেন্ট ঠিক আছে, আপনাকে ডিএনসি করে দিয়েছে, ঠিক আছে। আপনি পরের 6 মাস পরে আবার প্ল্যানিং করবেন। তবে এইবার আপনার প্রেগন্যান্সি প্ল্যানিং এর আগে আপনি অবশ্যই ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন খাবেন, এবং আপনার হচ্ছে ডক্টরের কাছে গিয়ে প্রি প্রেগন্যান্সি কাউন্সিলিং যেটা আমরা বলি, বা ইনভেস্টিগেশন যেগুলো আছে আমাদের, সেগুলো করিয়ে দেন আপনি প্রেগন্যান্সিতে ঢুকবেন।
তাহলে হয়তো আপনার যে রিকারেন্সটা আবার নেক্সট টাইম বিলাইটেড ওভাম হওয়া বা এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনাটা আর রিপিট হবে না। হ্যাঁ, আমরা ৩ মাস আগে থেকে আমাদের রোগীদের বলি ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশনটা আমরা দিয়ে থাকি। প্লাস হচ্ছে আপনি একজন ডক্টরের তত্ত্বাবধানে অবশ্যই থাকবেন। মানে প্রেগন্যান্সি ঢোকার আগে থেকেই থাকবেন। তাহলে আপনি এই জিনিসটা রিকার হবে না বা হয়তো আপনি অনাকাঙ্ক্ষিত এই থেকে মুক্তি পাবেন। ধন্যবাদ ম্যাডাম। আশা করি দর্শক আপনি ম্যাডামের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। অনুষ্ঠানটি আপনারা দেখতেছেন রেনাটা ফার্মা লিমিটেডের সৌজন্যে, পাওয়ার্ড বাই নরম্যান্স। ম্যাডাম আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, নাফিসা জান্নাত, বয়স 24 বছর, ওজন 48 কেজি, উচ্চতা 5 ফিট। আমি বিয়ে করেছি 4.5 বছর আগে, এ পর্যন্ত গর্ভধারণ করিনি। বিয়ের পর প্রথম 4 বছর আমি নিয়মিত পিল খেয়েছি। এখন আমরা সন্তান নিতে চাই, তাই কিছুদিন ধরে প্রায় 6 মাস পিল খাচ্ছি না। পিল বন্ধ করার পর থেকে মাসিক নিয়মিত হয়েছে, কিন্তু গর্ভধারণ হচ্ছে না। এ কারণে অনেকে বলছে দীর্ঘদিন পিল খাওয়ার কারণে আমার গর্ভধারণ ক্ষমতা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এখন পর্যন্ত স্টাডিতে কিন্তু এমন কোনো স্টাডি নাই যেখানে বলা হয়েছে ওরাল পিলে ফার্টিলিটি হ্যাম্পার হয় বা ফার্টিলিটি দেরি হয়, এরকম কিন্তু এখন আমাদের স্টাডি আসে নাই। সুতরাং এটা বলার আসলে আমাদের কোনো অবকাশই নেই যে ওরাল পিল খাওয়ার জন্য আপনার হচ্ছে গর্ভধারণে দেরি হচ্ছে, এরকম আমরা বলতে পারি না। গর্ভধারণে দেরি কিন্তু অনেক কারণে হতে পারে, অনেক কারণে হতে পারে। তো এটা নিডস ইভালুয়েশন। আমার মনে হয় আপনি একজন ফার্টিলিটি স্পেশালিস্ট বা গাইনোকোলজিস্ট এর সাথে দেখা করেন। ওনারা হচ্ছে কিছু বেসিক যে আমাদের পরীক্ষা নিরীক্ষা ইনভেস্টিগেশন সেগুলো একটু করাবেন। করানোর পরে কিছু মেডিসিনও আমরা দেই। যদি লাগে ওভুলেশন ইন্ডাকশন আমরা যেটাকে বলি ডিম ফোটার জন্য ওষুধ, ওটাও আমরা দিয়ে দিই। 2-3 সাইকেল বা 6 সাইকেল খাওয়ার পর রেজাল্ট ভালোই আসে। বাট মানে এক কথা হচ্ছে আপনার নিড ট্রিটমেন্ট। হ্যাঁ, নিড ট্রিটমেন্ট। সুতরাং ওসিপি কে ব্লেম করার আসলে এখানে কিছু নাই। ওসিপি তো আপনি একা খাচ্ছেন তা না। হ্যাঁ, সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা হচ্ছে একটা মোটামুটি বলতে গেলে আইডিয়াল কন্ট্রাসেপটিভ। তো সেখানে যদি সেরকম যদি স্টাডি থাকতো বা সেরকম যদি কোনো কারো হতো তাহলে তো আসলে ওরাল পিল সেভাবে আমরা প্রচারই করতাম না বা প্রচার করতাম না বা এভাবে মার্কেটিংই হতো না। তো ওটা নিয়ে অরিড হওয়ার আপনার কিছু নাই, বরং আপনি আমার মনে হয় কনসালটেশন নিলে ধরো ইভালুয়েশন করে আপনি যদি ট্রিটমেন্ট নেন অবশ্যই আপনি মা হতে পারবেন এবং সুসংবাদ দিতে পারবেন। ধন্যবাদ ম্যাডাম। আশা করি দর্শক আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। ম্যাডাম এই পর্যায়ে আমি জানতে চাচ্ছিলাম যে মেনোপজের আগেও কিন্তু মহিলাদের এরকম ইরেগুলার মাসিকের প্রবলেম দেখা দেয়। ম্যাডাম সেই ক্ষেত্রে আপনার মতামত? আচ্ছা, মেনোপজের আগে মেনোপজ যখন মানে আমরা পেরিমেনোপজ যেটাকে আমরা বলি আর কি, পেরিমেনোপজ অর্থাৎ আফটার 40 মানে 42-40 এরকম এইজেও আমাদের দেখা যায় যে মাসিকটা হচ্ছে অনিয়মিত হয়, মেনোরেজিয়া হয়, পলিমেনোরেজিয়া হয়, হ্যাঁ, ওলিগোমেনোরিয়াও অনেক সময় হয়। তখন কি হয় কি ওই যে এফএসএইচ এলএইচএস এর ওই একই কথাটা একই, আসলে হরমোনাল রিদমটা ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় মানে যে আপস এন্ড ডাউনের যে এটা ওইটা সিগন্যালিংটা ওইটা হচ্ছে সেই কমে যায় এবং ওভুলেশনও তো শেষের দিকে এসে আমাদের ওভুলেশনটাও আগের মতো ওভুলেশনও হয় না। তো ওই কারণে হচ্ছে ওই মাসিকটাও আমাদের অনেক সময় হয় আগে হচ্ছে, নয় দেরি করে হচ্ছে, নইলে বেশি হচ্ছে। এটা জাস্ট পুরোপুরি আমাদের হরমোনাল যে সাবপ্রেশনটা হয় বা হরমোনাল ব্যালেন্সটা যে নষ্ট হয় এটার জন্যই হয়। এটাতে তেমন অরিড হওয়ার কিছু নাই। তারপরও আমি বলবো যে ইভালুয়েশন এই জন্য নিট, কারণ হচ্ছে আফটার 40 আবার হচ্ছে মেলিগনেন্সির ঝুঁকি বেড়ে যায়। সুতরাং অবহেলা করার আসলে কোনো সুযোগ নেই। আপনি যদি এরকম কোনো সিমটম হন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে গাইনোকোলজিস্টের কনসালটেশন নিতে হবে, কারণ অনেক সময় এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া হতে পারে, হ্যাঁ, বা হচ্ছে ফাইব্রয়েড থাকতে পারে। হ্যাঁ, তো ওগুলো কিন্তু আবার এক্সক্লুড করা নিট, বা ক্রনিক সার্ভিসাইটিস থাকতে পারে বা অনেক সময় সি সার্ভিক্সও হতে পারে, সুতরাং ওগুলো এক্সক্লুড করা নিট। তো ওই সিমটম দেখা গেলেই আপনার উচিত হচ্ছে একজন আপনি কনসালটেশন মানে গাইনি কনসালটেন্টের সাথে পরামর্শ করে একটু ইভালুয়েশন করে নেওয়া, যাতে আপনি সেফটি মার্জিনে থাকতে পারেন। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম অনেকেই আমাদের মাসিকের যে ডেঞ্জার পিরিয়ড এইভাবে প্ল্যানিং করে তারা বাচ্চা নিতে চায়,
কিন্তু দেখা যায় যে অনিয়মিত মাসিক যাদের তাদের ক্ষেত্রে তো এই পদ্ধতিটা সঠিকভাবে আসলে মেনটেন করা যায় না। সেই ক্ষেত্রে ম্যাডাম তাদের জন্য মানে কোন পদ্ধতিতে আগালে তারা গর্ভধারণ করতে পারবে? আচ্ছা, এখন যাদের 28 দিনে 28 সাইকেলে মাসিক হয় তারা তো আমরা ধরেই নেই তাদের অপটিমাম ওভুলেশন এর টাইম হচ্ছে 12 থেকে 14 দিন। 12, 14 বা 16 এরকম অনেক সময় 16 দিনও হয়। আর ধরেন যাদের মাসিক হচ্ছে 40 দিনে হচ্ছে বা 35 দিনে হচ্ছে তাদের কিন্তু কোন দিনে ওভুলেশন হবে এটা বলা টাফ। তো এক্ষেত্রে একটা করতে পারে হচ্ছে ফলিকুলার ট্র্যাকিং, ওটা করতে পারে। ওটা তো এক্সপেন্সিভ। টিভিএস করে ফলিকুল গুলা দেখে আগানো। আমরা ওটাই করি পিসিওএস এর ক্ষেত্রে, কিন্তু আমরা ওই জিনিসটাই করি। টিভিএস করে বা আমরা দেখা যায় পিসিওএস এর রোগীদের আমি কিন্তু একটু দেরিতে দেই টিভিএসটা করতে, 15 দিন পরে বলি বা 18তম দিনে দেই করি, কারণ 12তম দিনে ওদের জীবনেও হচ্ছে ফলিকল পাওয়া যায় না। তো আমি একটু দেরি করি। অনেক সময় আবার যদি সলভেন্ট থাকে সেক্ষেত্রে আমি 12তম দিনেও একটা ফলিকুলার ট্র্যাকিং করাই, দেখি যে কতটুকু আসছে, পরে আবার 18তম দিনে বা ওটা থেকে আন্দাজ করে একটা ডেটে আমি একটা হচ্ছে ফলিকুলার ট্র্যাকিং করাই। সেক্ষেত্রে আমরা বুঝতে পারি ওই যে ফলিকুলার সাইজ দেখে, মানে ফলিকুল মানে ডিমের সাইজটা দেখে আমরা বুঝতে পারি যে কখন ওভুলেশন হবে বা কোন টাইম, ওইটা আমরা একটা আন্দাজ করতে পারি। এটা একটা হতে পারে। আরেকটা যে আমাদের ওভুলেশন কিট কিনতে পাওয়া যায় এখন, এলএইচ কিট, ওটা দিয়েও যদি আপনি ওই যে প্রতিদিন মর্নিং স্যাম্পলে পরীক্ষা করেন তাহলে এলএইচ সার্চটা হলো কিনা ওটা দিয়েও আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে আমার ওভুলেশনের টাইমটা বুঝতে পারবেন। ওটা এখন অনেক কোম্পানি দেখছি নিয়ে আসছে। ওরা ওটা আপনি বাসায় বসেই বুঝতে পারবেন যে আপনার এলএইচ সার্চটা হচ্ছে কিনা। মানে প্রতিদিন আপনাকে দেখতে হবে, মানে 15তম দিন থেকে বা 12তম দিন থেকে 10 দিন বা 12 দিন আপনাকে রেগুলার দেখতে হবে। এটা একটা বিষয়। আর ন্যাচারাল কিছু উপায় তো আছে, যে ভেজাল বডি টেম্পারেচার, এগুলো তো আসলে অত মানে একদম যে অথেন্টিক তা না, আর পেশেন্টরা বুঝতে পারে না। তবে এই দুটাই আমরা ফলো করে থাকি, ফলিকুলার ট্র্যাকিং এবং হচ্ছে এলএস ওভুলেশন কিট। এই দুটা দিয়ে আমরা মোটামুটি একটা আন্দাজ করতে পারি যে তার ওভুলেশন টাইমটা কখন হবে। সেই অনুযায়ী আমরা পেশেন্টদের বলি যে আপনি মেলামেশাও করবে, প্লাস হচ্ছে আমাদের যদি ইন্ডাকশন দিতে হয় এসসিজি দিয়ে ওটাও আমরা, বা ওভুলেশন স্টিমুলেটিং করতে হয় সেটাও আমরা দিয়ে দিই। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে ম্যাডাম আপনি কিছু বলতেন। দর্শকদের জন্য আমার টেক হোম মেসেজ এটাই হচ্ছে যে আসলে ওমেন যারা আছে দে আর নেগলেক্টেড, সত্যি কথা। আর মাসিকের বিষয়টা হচ্ছে ওরা খুব মনে করে এটা লজ্জার বিষয়। ওরা অনেক সময় হাজবেন্ডের সাথেও শেয়ার করতে পারে না, বা হাজবেন্ডকে শেয়ার করলে হাজবেন্ড আসলে অনেক সময় এটার গুরুত্বটাও বোঝে না। প্লাস তাদের ফ্যামিলি সারাউন্ডিংসে যারা থাকে তাদের সাথেও শেয়ার করতে তারা অনেক সময় শঙ্কা পায়, ভয় পায়, লজ্জা পায়। বাট এটা নিয়ে আসলে যদি আমরা লুকিয়ে রাখি বা হচ্ছে আমরা যদি ট্রিটমেন্ট না নেই, এটা দিয়ে কিন্তু অনেক কমপ্লিকেশন তৈরি হয়ে যায়। এমনকি ওমেনহুডের বা মাদারহুডের যে আমাদের টেস্টটা, সেটাও কিন্তু আমরা অনেক সময় দেরি হয় বা নিতে পারি না। তো ওইটাই আমি বলবো যে ওদের হচ্ছে যে মাসিক বা মিনিস্ট্রেশন, এটা তো আমাদের একটা ফিজিওলজিক্যাল প্রসেস, আমাদের ওমেনহুড বা মাদারহুডের একটা সাইন। তো এটা নিয়ে এত হচ্ছে আমাদের অরিড হওয়া বা মানে শঙ্কিত হওয়া বা লজ্জিত হওয়ার কিছু নাই। এটা নিয়ে আমরা যেন আমাদের বাচ্চাদেরও আমরা খোলাখুলি ভাবে এডুকেশনটা দেই, এবং আমরা নিজেরাও কোনো অ্যালার্মিং সাইন যদি ফিল করি সেক্ষেত্রে আমরা ডাক্তারের সাথে কনসাল্ট করি বা হেলথ ওয়ার্কার যারা আছে তাদের সাথে কনসাল্ট করি এবং ট্রিটমেন্টটা নেই, অবহেলা যাতে না করি। এটাই। ধন্যবাদ ম্যাডাম। আপনি আপনার ব্যস্ততম সময় থেকে সময় বের করে আমাদের অনেক মূল্যবান তথ্য দিয়ে আমাদের সহায়তা করেছেন ম্যাডাম, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্বাস্থ্য টিভিকে এবং ধন্যবাদ আফরোজ আপাকে। আশা করি আমরা আবার অন্য কোনো অনুষ্ঠানে বা এই টিভির অন্য কোনো প্রোগ্রামে দেখা হবে বা অন্য কোনো টপিক নিয়ে আমরা কথা বলবো। আর দর্শকদেরও ধন্যবাদ যারা সুন্দর সুন্দর কোশ্চেন আমাকে করেছেন। আসলে হেল্প কতটুকু করতে পেরেছি জানি না, তবে আমি চেষ্টা করেছি যে একটু সলিড মেসেজটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ ম্যাডাম। দর্শক, আমরা চেষ্টা করে চলেছি আপনাদেরকে নারী স্বাস্থ্য অনুষ্ঠানের মাধ্যমে নারীর সচেতনতা
বৃদ্ধি করার জন্য। এটাই আমাদের লক্ষ্য। আমরা যদি আপনাদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে পারি, এটাই আমাদের একমাত্র পাওয়া হয়ে দাঁড়াবে। আশা করি যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে অন্য কোনো এক অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।